আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যত নদ-নদী রয়েছে সেগুলোর উৎপত্তি, প্রবেশস্থল, শাখা নদী, উপনদী এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে এই অধ্যায় থেকে যতগুলো বৈশিষ্ট্য আছে একটা নদীর সবগুলো হচ্ছে এক ছকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা এই টোটাল হচ্ছে ৬টা নদী দেওয়া আছে এবং একই সাথে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে অর্থাৎ উৎপত্তি স্থল, প্রবেশস্থল, তারপর হচ্ছে শাখা নদী, উপনদী, দৈর্ঘ্য এবং হচ্ছে অববাহিকা। এইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ এবং হচ্ছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর হচ্ছে তিব্বতের মানস সরোবর এবং মেঘনা নদীর হচ্ছে আসামের বরাক নদী অর্থাৎ নাগা মণিপুর অঞ্চলে, এই অঞ্চলে হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি স্থল। কর্ণফুলীর হচ্ছে লোসাই পাহাড়ে, তিস্তা নদীর হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে। তো এখানে একবার হচ্ছে আপনি যদি এক ছকে একসাথে এক পৃষ্ঠায় যদি এই ছকটা পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন কি আপনার একবারই সব কিছু একবার নখদর্পণে চলে আসতেছে। তো প্রবেশস্থল আমরা জানি হচ্ছে পদ্মা নদী উত্তর অঞ্চলের একটি নদী, যেটা হচ্ছে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। ব্রহ্মপুত্র যমুনা হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে, মেঘনা নদী হচ্ছে সিলেট জেলা থেকে। আমরা জানি হচ্ছে মেঘনা নদী হচ্ছে সুরমা ও কুশিয়ারা এই দুইটা নদীর যৌথভাবে পরবর্তীতে মেঘনা নদী নাম ধারণ করে। তারপর হচ্ছে কর্ণফুলী নদী, যেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটা নদী, যেটা হচ্ছে রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। কিন্তু কর্ণফুলী নদী বলতে আমরা মূলত চট্টগ্রাম অঞ্চলকে বা চট্টগ্রামের নদীকেই বোঝাই, কিন্তু এটা প্রবেশ করেছে মূলত হচ্ছে রাঙামাটি জেলা দিয়ে। তিস্তা হচ্ছে নীলফামারী জেলা দিয়ে প্রবেশকৃত একটি নদী। আর শাখা নদী, এই শাখা নদী হচ্ছে যতগুলো শাখা নদী আছে এখানে সবগুলো দেওয়া আছে। পদ্মা নদীর হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, ভৈরব কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি এবং হচ্ছে আড়িয়ালখা। তো এই পদ্মা নদীর শাখা নদীগুলো মনে রাখার জন্য আমরা অন্য একটা টাইপের খুব সুন্দর করে একটা ছন্দ বা একটা ঘটনা দিয়ে দেওয়া আছে, ওইগুলো পড়লে আপনারা কি করতে পারবেন, আশা করছি মনে রাখতে পারবেন। ব্রহ্মপুত্র যমুনার হচ্ছে যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। তারপর হচ্ছে মেঘনা নদীর হচ্ছে মনু, তিতাস, গুমতি, বাওলাই। আমরা জানি এই মেঘনা নদীর শাখা নদীগুলো মনে রাখার জন্য একটা ছন্দ দেওয়া আছে যে মনু ও তিতাস নামের দুই বন্ধু বা বান্ধবী হচ্ছে গুমতি নদীতে কি করে, বাওলাই মাছ ধরে, এরকম একটা ছন্দ দেওয়া আছে। আর কর্ণফুলীর কোনো কি নাই, শাখা নদী নাই। তিস্তারও কিন্তু কি নাই, কোনো শাখা নদী বয়ে দেওয়া নাই। উপনদী আছে শুধুমাত্র হচ্ছে এই ব্রহ্মপুত্রের হচ্ছে ধরলা তিস্তা, যমুনা হচ্ছে করতো আত্রাই। মেঘনা নদীর কি নাই, কোনো আবার উপনদী নাই। এবং কর্ণফুলী নদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাং, রাংকিয়ান। আমরা জানি এইটার কি আছে, একটা সুন্দর একটা ছন্দ দেওয়া আছে যে কাকা হচ্ছে হালকাতার দিনে রং নিয়ে খেলা করে, এরকম একটা। ওইখানে হচ্ছে টোটাল এই চারটা যে উপনদী আছে এটা ওইখানে তুলে ধরা আছে। আর তিস্তারও একইভাবে কিন্তু কি নাই, কোনো শাখা নদী উপনদী বয়ে দেওয়া নাই। যেহেতু বয়ে দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কি করতেছি না, এইগুলা এখানে দেই নেই। যেগুলো নাই সেগুলো আমরা কি করছি, ফাঁকা রাখছি। যেমন হচ্ছে উপনদী, এখানে হচ্ছে পদ্মা নাইবিতে আমরা ফাঁকা রাখছি, মেঘনার উপনদী নাইবিতে ফাঁকা রাখছি। আবার ঠিক একইভাবে কর্ণফুলী শাখা নদী নাই দেখে আমরা কি করছি, ফাঁকা বা খালি রেখেছি। তারপর হচ্ছে দৈর্ঘ্য এবং হচ্ছে অববাহিকা, দৈর্ঘ্য এবং অববাহিকা। তো এখানে যে দেখি অববাহিকা, অববাহিকা বলতে হচ্ছে একটা নদী যখন বর্ষা মৌসুমে ঠিক যতটুকু এলাকা প্লাবিত হয় ততটুকু এলাকাকে বলা হচ্ছে ওই নদীর অববাহিকা। তো আমরা যদি দেখি যে পদ্মা নদীর অববাহিকা হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে এই পদ্মা নদীর অববাহিকা। ব্রহ্মপুত্র যমুনা নদীর হচ্ছে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে একটা খুবই একটা সেন্সিটিভ একটা জিনিস, যে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, কারণ এটা চীন থেকে শুরু করে ভারতের মধ্য দিয়ে অতঃপর বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ মেঘনা নদীতে পতিত হয়েছে। তার পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে সেটা ব্রহ্মপুত্রে মানে হচ্ছে গিয়ে মিশেছে। তো এখানে এটা দৈর্ঘ্যটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে 2,897 কিলোমিটার হচ্ছে মোট দৈর্ঘ্য এবং এটার অববাহিকা হচ্ছে মোট অববাহিকা হচ্ছে 5,80,160 বর্গ কিলোমিটার। তার মানে বুঝতেছেন যেটা বাংলাদেশের থেকেও মূলত 4 গুণ বড় একটা অববাহিকার একটা এলাকা জুড়ে আছে, কিন্তু বাংলাদেশে এটার অববাহিকা হচ্ছে মাত্র 40,030 বর্গ কিলোমিটার এবং কর্ণফুলীর কোনো অববাহিকা দেওয়া নেই, শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে 320 কিলোমিটার। তার মানে কি বাকি যে নদীগুলো আছে এটা তুলনায় খুবই ছোট একটা নদী এই কর্ণফুলী, 320। এবং তিস্তার হচ্ছে 177 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 300 থেকে 550 মিটার। তো এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এখানে উত্থাপন করা আছে। তো
তো এটা যদি এক ছকে আপনারা দেখেন, তার মানে আপনার খুব সহজে মনে পড়বে যে কোনটা কোন জায়গায়, কোনটা কোন জায়গার উৎপত্তিস্থল, প্রবেশস্থল, এগুলো হচ্ছে আপনার খুব সহজেই মনে থাকবে। তো আমরা জানি নদ নদী আবার বেশ কিছু অবদান রাখে, ঠিক আছে? তো অবদানের মধ্যে কি কি আছে, যে বসতি স্থাপন, আমরা জানি দেখবেন পৃথিবীর সকল যে গুরুত্বপূর্ণ যে শহরগুলো রয়েছে বা প্রাচীন যে শহরগুলো রয়েছে সেগুলো কোথায়, কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, যার কারণে এটা কি বসতি স্থাপন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামক বা নির্ধারক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে কৃষি ও সেচ ব্যবস্থাপনা, অর্থাৎ কৃষিকাজের জন্য পানির যে যোগান, পানির যে সরবরাহ, এইটার জন্য নদী খুব বড় একটা ভূমিকা পালন করে। মৎস্য আহরণ, অর্থাৎ এখান থেকে আমরা কি পাই, আমিষের বড় একটা যোগান এখান থেকে আমরা পাই, অর্থাৎ মৎস্য আহরণ করি। তারপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তার মানে কি, এই যে আমরা যে বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করি বা আমরা যে যাতায়াত ব্যবস্থা, এইটার জন্য নদী খুব বড় একটা ভূমিকা পালন করে। তারপর হচ্ছে উর্বর জমি গঠন, আমরা জানি যে নদী হচ্ছে উজান থেকে প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে যখন এটা প্লাবিত হয় তখন আশেপাশের এলাকাগুলোতে এই পলি মাটিগুলো বা এগুলো ছড়ায় পড়ে, তখন হচ্ছে কি হয়, এই পলি মাটিগুলো হচ্ছে আপনার ফসল চাষের জন্য খুবই উর্বর মানে হয়, যার কারণে কি হয়, এখানে উর্বর জমি গঠন করতে সহায়তা করে হচ্ছে এই নদী। তারপর হচ্ছে পরিবেশ রক্ষা, তো পরিবেশ রক্ষার জন্য দেখবেন যে হচ্ছে আপনার কি বলে পয় নিষ্কাশন ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থার জন্য বা পরিবেশ রক্ষার জন্য কি করে, এই নদী ভূমিকা পালন করে। কর্মসংস্থান সৃষ্টি, ধরেন এখানে আপনার এই যে যাতায়াত ব্যবস্থা হচ্ছে বা এই সে হচ্ছে, এইটাকে কেন্দ্র করে কি হয়, অনেক লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পায়, যার কারণে বলা হয় যে কর্মসংস্থান সৃষ্টিতেও এটা খুব বড় একটা ভূমিকা পালন করে। তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, তো আমরা জানি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে কর্ণফুলী, অর্থাৎ চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী নদীতে বাদ দিয়ে হচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য কি করা হয়, এই নদ নদ বা নদীর কি আছে, ব্যাপক পরিমাণে অবদান আছে। তো হচ্ছে নদ নদীর অবদান সমূহ এবং আপনার যে নদীর যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ উৎপত্তিস্থল, প্রবেশস্থল, এগুলো হচ্ছে সবগুলাই কি, এখানে বিশেষ করে আমি যদি বলি যে উৎপত্তি এবং প্রবেশের স্থল, এটা অবশ্যই কি করতে হবে আপনাকে, বেশি করে বিশেষ করে উৎপত্তি স্থল, এইটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ খুব বেশি পরিমাণে আসে, একসাথে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল এই টাইপ থেকে যে নদ নদীগুলো ছিল এইগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।